কিন্তু কালকের ম্যাচে যেটুকু খবর পেলাম, ব্ল্যাক সয়েল উইকেটই ইউজ করা হবে। অভিষেককে আমরা দেখি গৌতম গম্ভীরই ওকে অনেক কথা বলে যাচ্ছে, যেটা খুব মন দিয়ে শুনছে। হুম। এবার প্র্যাকটিস প্রায় শেষ হওয়ার মুখে খানিকক্ষণ অভিষেক প্যাড আপ করে দেখলাম নেটে ব্যাট করতে নামছে। হুম। আর ডিউ তো ফ্যাক্টর হবে, কিন্তু মানে গত ম্যাচেও কেমিক্যাল দেওয়া হয়েছিল, আচ্ছা। মানে ওই অ্যান্টি ডিউ স্প্রে। তো হোপফুলি আগামীকালের ম্যাচের জন্য ওই স্প্রে দেওয়া হবে, কেমিক্যাল স্প্রে করা হবে। নমস্কার, উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে আহমেদাবাদ থেকে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, উইল উইলে তোমাকে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। যদিও আমরা দেখেছি ভারতকে নেদারল্যান্ডের এগেনস্টে আহমেদাবাদে খেলতে, তবে অবশ্যই প্রতিপক্ষ হিসেবে সাউথ আফ্রিকা অনেক বড় টিম। এবং যদি সঠিকভাবে বলা যায় যে সেই 19শে নভেম্বর 2023-এর পর আইসিসি ট্রফিতে আরো একটা বড় ম্যাচ ভারতের জন্য সেই আহমেদাবাদে। কি মনে হয় ভারতের কাছে এই ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে তোমার কাছে? দেখো, সাউথ আফ্রিকা তাদের গ্রুপ ফেজে তাদের 3টা ম্যাচই এই আহমেদাবাদে খেলেছে। হুম। যদিও ওই 3টা ম্যাচের পিচগুলো একটু আলাদা, মানে পিচগুলো সামান্য একটু রেডিশ রং ছিল, খুব সামান্য রেডিশ রং। কিন্তু কালকের ম্যাচে জাস্ট যেটুকু খবর পেলাম, ব্ল্যাক সয়েল উইকেটই ইউজ করা হবে। আর সুতরাং নেদারল্যান্ডস ম্যাচের যেরকম পিচ আমরা দেখেছিলাম, সেখান থেকে যে খুব বেশি তফাৎ কালকের ম্যাচের পিচের হতে পারে সেটা মনে হয় না, চান্স কম। তো কতটা পিচে ফ্ল্যাটনেস আছে সেটা দেখে যেটা জানা যাচ্ছে যে সেটা গেজ, মানে সেই মানে পিচের ফ্ল্যাটনেস গেজ করেই ঠিক করা হবে যে কুলদীপ টিমে থাকবে কিনা, নাকি হর্ষদীপকে ওর জায়গায় ফিরিয়ে আনা হবে। আচ্ছা আচ্ছা। অক্ষর প্যাটেল তো এমনি ওয়াশিংটন সুন্দরের জায়গায় ফিরছে, ওটা তো অবশ্যই। এবং তোমার কি মনে হয় অন্যদিকে সাউথ আফ্রিকার দিক থেকে তোমার কি মনে হয়, যেহেতু ভারতীয়দের একটু স্পিন নিয়ে সমস্যা হচ্ছে এবং পাওয়ার প্লের মধ্যে ভারত উইকেটও হারাচ্ছে স্পিনের সামনে, সাউথ আফ্রিকা কি এক্সট্রা কোনো স্পিনার নিয়ে নামবে কালকে? ওদের তো প্রথমত ওদের মানে স্পেশালিস্ট অফ স্পিনার কেউ নেই, সুতরাং ওদের ক্যাপ্টেন ইডেন মাকরামকেই সেই দায়িত্বটা মোস্ট প্রবাবলি নিতে হবে। এবং গতকালের মতো আজকেও মাকরাম সাউথ আফ্রিকার প্র্যাকটিসের শুরুতে বেশ খানিকক্ষণ নেটে বল করে। তো এইটা একটা ইন্ডিকেশন যে মানে পাওয়ার প্লেতে মাকরামকে আমরা কাল বল করতে দেখতেই পারি। একদম। অন্যদিকে বলতে ওদের কেশব মহারাজ আর জর্জ লিন্ডা আছে, কিন্তু এই দুজনই তো লেফট আর্ম স্পিনার। হ্যাঁ, মানে অর্থাৎ দুটো লেফট আর্ম স্পিনার খেলাবে কিনা সেটাই। হ্যাঁ, তবে একটা পয়েন্ট এখানে আছে, কেশব মহারাজ বিইং আ ফিঙ্গার স্পিনার, ভারতের যেটা রায়ান টেন্ডুলকারকে গত নেদারল্যান্ডস ম্যাচের পর স্বীকার করে দিয়েছিল যে ফিঙ্গার স্পিনের এগেনস্টেও কিন্তু ভারতের একটু সমস্যা হচ্ছে। সুতরাং কেশব মহারাজ তো ফিঙ্গার স্পিনার। ঠিক ঠিক। সেই তুলনায় মানে তো এবার সে যদি ঠিক জায়গায় বল রাখতে পারে কেশব মহারাজ, তাহলে দেখতে হবে আমাদের। অবশ্যই। এবং তোমার কি মনে হয় আর একটা যে বিষয়টা নিয়ে বোধহয় ভারতের সমস্ত ক্রিকেট প্রেমী এই মুহূর্তে মুখিয়ে রয়েছে, সেটা হচ্ছে অভিষেক শর্মার রান পাওয়া। এবং গতকাল, আজকে তো অপশনাল প্র্যাকটিস ছিল, গতকাল যে প্র্যাকটিস সেশন ছিল তুমি সেখানে ছিলে, তুমি কি দেখলে? মানে অভিষেক শর্মাকে নিয়ে কোনো আলাদা প্র্যাকটিস বা কোনো আলাদা সেশন বা কিছু চোখে পড়লো না? অভিষেক শর্মা প্রথমত আজকে আসেনি, আজ অপশনাল সেশন ছিল, জাস্ট 4 জন এসেছিল আজকে, রিঙ্কু সিং, ঈশান কিষান, ক্যাপ্টেন নিজে আর কুলদীপ, যারা সাপোর্ট স্টাফ আর চিফ সিলেক্টর আগার করা ছিল। তো গতকাল ফুল টিমই ছিল প্র্যাকটিসে। অভিষেককে আমরা দেখি গৌতম গম্ভীরের সঙ্গে একটা
মানে মানে আমরা দেখলাম গৌতম গম্ভীরই ওকে অনেক কথা বলে যাচ্ছে, যেটা খুব মন দিয়ে শুনছে। হুম। এবার প্র্যাকটিস প্রায় শেষ হওয়ার মুখে খানিকক্ষণ অভিষেক প্যাড আপ করে দেখলাম নেটে ব্যাট করতে নামছে। হুম। এবার আরেকটা পয়েন্ট যেটা চোখে পড়লো সেটা হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরকে অভিষেক বোঝাচ্ছিল, মানে যেটা দূর থেকে দেখে মনে হলো আর কি, যে সাইড অন স্টান্সে ফ্রন্ট ফুটে মানে অন সাইডে কোনো শট মারতে গেলে ফ্রন্ট ফুট যে এক জায়গায় আটকে যাচ্ছে, তো হুম। ওই মানে ফ্রি সুইং অফ ব্যাটটা ঠিক হচ্ছে না, মানে অন দি অন সাইড ফ্রি সুইং অফ ব্যাটটা হচ্ছে না। আচ্ছা। তারপরে দেখলাম যে ওই মানে ও জেস্টার করেই দেখাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে যে মেবি হি নিডস টু ক্লিয়ার হিজ ফ্রন্ট লেগ হুম। and stroke the ball on the leg side. তো সেটার জন্য ওকে মানে যেটা দেখে মনে হলো যে ওপেন চেস্টেড স্টান্স হয়তো ও নেওয়ার চিন্তা ভাবনা করছে। আচ্ছা তো আচ্ছা, সেটা যাতে এবার ফ্রন্ট ফুটটাকে ক্লিয়ার করা যায় এটা বলুন। যাতে যাতে অন সাইডের স্ট্রোক গুলো আরো ফ্রিলি খেলতে পারে। ঠিক। তো এইবার সেটা কালকের ম্যাচে মানে হোপফুলি খেলবে। আচ্ছা। যদি না খেলে একটু অবাকই হবো, যদিও সঞ্জু স্যামসন গতকাল নেটে বেশ খানিকক্ষণ ব্যাট করে এবং সেটা অভিষেকের অনেকক্ষণ আগে ব্যাট করে, আচ্ছা। কিন্তু আজকে মানে অধিনায়ক সূর্যকুমার যাদব যে কথাগুলো মানে অভিষেকের সাপোর্টেই বললো আজকে, তো সেগুলো শুনে তো মনে হলো না যে ওকে বাদ দেওয়া হবে। তো এরপরেও যদি মানে এত মোটিভেটিং কথাবার্তার পরেও যদি অভিষেককে বাদ দেওয়া হয় তাহলে তো একটু অবাক তো লাগবেই আর কি। প্লাস মানে সেটা সেটা অভিষেকের কনফিডেন্সের পক্ষেও সেটা কতটা ভালো হবে আমি জানি না। একদম একদম, দেখো দুনিয়ার 1 নম্বর টি-20 ব্যাটার, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্তত, এবং তাকে তার 3টে শূন্য এসছে, এটা ঠিক কথা, কিন্তু এটা এটা যে কোনো ব্যাটারের ক্ষেত্রেই হতে পারে, এবং সেখানে সাপোর্ট করাটাই, টিমের পক্ষ থেকে সাপোর্ট করাটাই বোধহয় পারছে না। নিশ্চয়ই। তো এবং তুমি মানে যদি চেঞ্জ তাকে করতেই হয়, তুমি এমন একজনকে তোমার নিতে হবে মানে যে নিজেও লিম্প্যাচের একটা অবশ্যই, লিম্প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি আর একটা এক্স্যাক্টলি, এক্সটেন্ডেড লিম্প্যাচ। ঠিক ঠিক, একদম একদম একদম। এবং তোমার কি মনে হয়, মানে ওকে এই যে, ধরো আমরা পাকিস্তান ম্যাচে যেটা দেখেছি খানিকটা, এতে তো অবশ্যই, নেদারল্যান্ড ম্যাচে তো অবশ্যই, এই যে স্টাম্প অ্যাটাক করে ওকে যে বলটা করছে, মানে ও মার্কের ও বাইরে যে বলটা করছে না ওকে, সেইটা থেকে মানে বাঁচার জন্যই, বা সেই জায়গাটায় বলটা আসলেও খেলার জন্যই কি ও এই স্টাম্পে বদলটা করছে? অবভিয়াসলি মানে স্টাম্প অ্যাটাক করেই তো মানে ঠিক লেন্থে হুম। বলটা ফেলে স্টাম্প অ্যাটাক করা। হুম। এবার সেটা নিশ্চয়, এবার সেই হোমওয়ার্কটা নিশ্চয়ই ইন্ডিয়ার যারা ভিডিও অ্যানালিসিস মানে ইন্ডিয়ান টিমের যে ভিডিও অ্যানালিস্ট, সেও হুম। নিশ্চয়ই সেই জিনিসটা পয়েন্ট আউট করেছে ঠিক। টিম ম্যানেজমেন্টকে। হুম। আর আর অভিষেক নিজেও নিশ্চয়ই সেটা দেখেছে। অবশ্যই অবশ্যই। তো এটা করার পর এবার ও যদি স্টান্স কালকে স্লাইটলি মানে প্রথমত ও যদি কাল খেলে হুম। এবং খেলার পর যদি ওর স্টান্স স্লাইটলি চেঞ্জ করে, তাহলে সে দেখতে হুম। হবে যে সে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে এই টুইক গুলো করার পর ও কিভাবে পারফর্ম করতে পারছে। ঠিক, একদম একদম, সেটার দিকে অবশ্যই নজর থাকবে। তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাকে জানতে চাই, সেটা হচ্ছে জসপ্রীত বুমরাকে এই সুপার 8 বা তারপরের স্টেজে ভারত যদি কোয়ালিফাই করে, কিভাবে ব্যবহার করবে বলে তোমার মনে হচ্ছে? কারণ আমরা গ্রুপ স্টেজে একটা পর্যায়ে দেখেছি তাকে ডেথ বোলার হিসেবে ইউজ করতে, আর একটা পর্যায়ে পাকিস্তান ম্যাচ বা নেদারল্যান্ড ম্যাচে আমরা দেখেছি পাওয়ার প্লের ভেতরে তাকে দিয়ে বল করাতে। তো তোমার কি মনে হয় ভারতীয় টিমের পরিকল্পনাটা ঠিক কি বুমরাকে ব্যবহার করার বিষয়ে? দেখো ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর। আচ্ছা। ভারত যদি কাল আগে ব্যাট করে যদি ধরো 200-র কাছাকাছি হুম। বা 200-র বেশি রান করে, হুম। সেক্ষেত্রে সেক্ষেত্রে বুমরাকে আমার মনে হয় হয়তো নিউ বল নাও দিতে পারে। আচ্ছা। কিন্তু স্কোরটা যদি বাই চান্স 160-এর নিচে হয়ে যায় হুম। বা ধরো
130 থেকে 140 হলো, হুম। তাহলে আমার মনে হয় বুমরাকে নিউ বল দেওয়া উচিতই। আচ্ছা, আচ্ছা। একদম, একদম শেষ দিকে আমি দুটো প্রশ্ন করবো। সেটা হচ্ছে তোমার কি মনে হয় দুদিন ধরে তুমি বা তার আগেও নেদারল্যান্ড ম্যাচের সময় থেকে তুমি রয়েছো আহমেদাবাদে এবং মাঠে যাচ্ছ প্রত্যেকদিন, টিফিন কতটা ফ্যাক্টর হতে পারে? আর ভারতের এই সাউথ আফ্রিকার যে টিম কম্বিনেশন বা যে টিম ব্যাটিং লাইন আপ, তার বিরুদ্ধে এই বড় গ্রাউন্ডে ভারতের টিম কম্বিনেশন কি হতে পারে বলে তোমার মনে হয়? অর্থাৎ ভারত কজন স্পিনার নিয়ে নামে বলে তোমার মনে হয়? দেখো, কজন স্পিনার নিয়ে খেলাতে পারে সেটা তো মানে আবার যেটা একটু আগে শুরুতেই যেটা বলছি। বললাম যে মানে ফ্ল্যাটনেস, মানে পিচের ফ্ল্যাটনেস কিরকম সেটা ডিপেন্ড করছে। ঠিক। এবারে এই ব্ল্যাক সয়েল উইকেট গুলোর যে ফিচার হয়, মানে অনেক, মানে আমি সব ব্ল্যাক সয়েল উইকেটের কথা বলছি না, কিছু ব্ল্যাক সয়েল উইকেট এই এই রিজিয়নের যে ব্ল্যাক সয়েল উইকেট গুলো, সেখানে হুম, লো বাউন্স হয় একটু, হুম, বল স্কিড করে, হুম, হ্যাঁ, আর স্ট্রোক প্লের পক্ষে অতটা ইজি হয় না, যেটা হুম, আমরা নেদারল্যান্ডস ম্যাচেই দেখেছি, শিবম দুবে যখন খেলে ঠিক, দিয়েছিল ওকে, প্লাস এক্স্যাক্টলি। নেদারল্যান্ডস এর বোলিংও খুব ভালো নয়। হুম, তো এবার মানে অবভিয়াসলি সেম পিচে খেলা হচ্ছে না, কিন্তু আহ, যে খবরটা পেলাম যে ব্ল্যাক সয়েল পিচেই খেলা হবে। আচ্ছা। হ্যাঁ, তো তো সুতরাং খুব মানে আগের ম্যাচের পিচের থেকে যে এটা খুব তফাৎ হবে সেটাও তো মনে হয় না। হ্যাঁ, অর্থাৎ কারণ কিছুটা গ্রিপ থাকবে বলছো? থাকতেই পারে, থাকতেই পারে, কারণ বেশি ফ্ল্যাট উইকেট হলে কিন্তু ইন্ডিয়ার অসুবিধে, কারণ সাউথ আফ্রিকার যে একটা যে মানে ওদেরও যে ব্যাটিং এক্সক্লুসিভ লাইন আপ। ব্যাটিং লাইন আপ আছে, ক্রিস্টান স্টাফ, ডিওয়াল্ড ডেভিস, প্লাস দুই ওপেনার মার্করাম, কুইন্টন ডিকক। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে ক্লাসে। সেখানেও না, তারপর তারপর ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, এরাও তো কেউ কম নয় কেউ। ঠিক, ঠিক। হ্যাঁ, তো একেবারে তো মানে মানে এসে উড়িয়ে দেবে ইন্ডিয়া, একদম সেটা না, হওয়ার চান্স কম। একদম না। হ্যাঁ, মানে যদি না সাউথ আফ্রিকা খুব খারাপ খেলে আর কি তাহলে। ঠিক। তো আমার মনে হয় যে আহ, তারা মাঠে পৌঁছবার পর পিচের চেহারা দেখে তারা যেটুকু বুঝবে যে পিচ কতটা ফ্ল্যাট হতে পারে, কতটা বেশি হুম, বা কতটা কম ফ্ল্যাট হতে পারে, সেটা গেজ করেই মানে কুলদীপ খেলবে নাকি আশদীপকে টিমে ফেরত নিয়ে আসবে সেই ডিসিশনটা নেওয়া হবে, যেটা আমার মনে হলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর টসে জিতে কি করা উচিত বলে তোমার মনে হয়? দেখো, ডিউ ফ্যাক্ট মানে যেটা আজকে আহ, যেটা আজকে ক্যাপ্টেন বললো যে আহ, মানে মানে উই ওয়ান্ট, যেহেতু ম্যাচটার অ্যাজ সাচ কোনো স্টেক ছিল না, সো উই ওয়ান্টেড টু পুট আওয়ারসেলভস আন্ডার প্রেসার, তাই আমরা আগে ব্যাটিং নিই। হুম, আর ডিউ তো ফ্যাক্টর হবে, কিন্তু মানে গত ম্যাচেও কেমিক্যাল দেওয়া হয়েছিল, আচ্ছা। মানে মানে ওই অ্যান্টি ডিউ স্প্রে, তো হোপফুলি আগামীকালের ম্যাচের জন্য ওই স্প্রে দেওয়া হবে, কেমিক্যাল স্প্রে করা হবে। তো আচ্ছা, সেটা কতটা এফেক্টিভ হবে তো কাল ম্যাচেই বোঝা ঠিক, যাবে। ঠিক, তবে আমার ঠিক। মনে হয় যে আহ, যদি ভারত আগে ব্যাট করে, সেটাই আমার মনে হয় ভারতের পক্ষে বেটার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। তবে যাই হোক না কেন, সেটা ভারত আগে ব্যাট করুক বা পরে ব্যাট করুক, টসে সাউথ আফ্রিকা জিতুক বা ভারত জিতুক, এটুকু বোধহয় নিশ্চিত যে কালকে সুপার এইটে একটা খুব উপভোগ্য ম্যাচ হতে চলেছে। এবং আমরা একটা বেশ উপভোগ্য ম্যাচ দেখবো বলেই মনে হয়। অনেক অনেক ধন্যবাদ সায়ক আমাদের সঙ্গে থাকার জন্য। আবার তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য প্রোগ্রামে দেখা হবে। অনেক ধন্যবাদ।